আজকে মানে ৯ তারিখ সকালে আমি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে মিটিংটা নিয়ে একটা কনটেন্ট করলাম যে কি, কি আলোচনা হচ্ছে, কি, কি আইসিসি মেনে নিতে যাচ্ছে। তখনও পর্যন্ত বিশ্বাস করেন আমিও জানতাম না যে আইসিসি এটা একটা এত বড় একটা প্রেস রিলিজ দিবে। এই কনটেন্ট করার পর আমি খুব অযাচিতভাবে আলোচ্য বিষয় হয়ে উঠলাম। আমার দেশের মানুষরা অনেকেই আমাকে প্রশংসা করলেন। প্রচণ্ড গালিগালাজ হজম করতে হলো প্রতিবেশী দেশের মানুষের কাছ থেকে। প্রতিটা পোস্ট যেসব জায়গায় হচ্ছিল সেসব জায়গায় গিয়ে লোকজন জিজ্ঞেস করতেছিল। কিছু বাংলাদেশের লোকজনও জিজ্ঞেস করতেছিল যে, "প্রমাণ কি? আইসিসি কি বলছে তারা ক্ষতিপূরণ দিবে? আইসিসি কি বলছে তারা পার্টিসিপেশন মানি দিবে? আইসিসি কি বলছে বাংলাদেশের কাছে সরি বলবে? আইসিসি কি বলছে বাংলাদেশের একটা আইসিসি ইভেন্ট দিবে?" ভাই প্রমাণের জন্য এত অপেক্ষা করেন কেন? প্রমাণ জিনিসটার দরকার নাই। আমি সবসময় বলি যে এইসব ক্ষেত্রে বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন। আইসিসি এই প্রেস রিলিজটা দিবে আসলেই জানতাম না। এটা যে এইভাবে প্রমাণ হয়ে যাবে চাক্ষুষভাবে এটা জানতাম না। আইসিসি কতটা গাড্ডায় পড়লে এই যখন কনটেন্ট করতেছি তখন রাতের বেলায় রাত ১১টা পার করে এসে আইসিসি একটা প্রেস রিলিজ দিয়ে সবগুলো ডিসক্লোজ করে দিছে। তারপরেও সেখানে তারা একাধিক অপশন রাখছে যেখানে বাংলাদেশ আরও এক স্টেপ আগাইতে পারে। সেটা হতে পারে বাংলাদেশ ডিসপুট রেজুলেশন কমিটিতে যেতে পারে। সেটা হতে পারে তারা ওখানে লিখছে যে এই সুবিধা দেওয়া হবে নট লিমিটেড টু, যে এইগুলোতেই শেষ না, আরও অনেক কিছু হতে পারে। তারা একটা প্রেস রিলিজ দিয়ে সেখানে সংযোগ গুপ্ত যিনি আইসিসি সিইও তিনি ওখানে এক ধরনের সরি বলছেন। এখন আমরা নিশ্চয়ই আশা করি না আইসিসি হাত জোড় করে সরি বলবে। তারা তো ইংলিশ ভদ্রতা অনুসরণ করবে। ফলে এরপরেও কেউ বলতে পারেন যে না এটা ঠিক সরি বলা হয় নাই। ওকে, যা খুশি বলেন। আমাদের যেটা আপাতত অ্যাচিভ করার ছিল সেটা করা হয়ে গেছে। আমি বলি এটাও আমি বলি না যে আমাদের বিশ্বকাপ মিস করার যে কষ্ট সেটা যায় নাই। কিন্তু সেই দায় আমাদের না। আমি একটু আপনাদের বলি যে আইসিসির এই মাঝরাতের প্রেস রিলিজটা কি ছিল এবং এটা আমাদেরকে কি অ্যাচিভ করালো। দেখেন বাংলাদেশ যখন নিরাপত্তা ইস্যুতে ইন্ডিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন আমি আমার একটা পারিবারিক ট্র্যাজেডির মধ্যে ছিলাম। আমি কনটেন্ট করা তো দূরে থাক, আমি আসলে নিউজই ফলো করতে পারতেছিলাম না। তারপরে যখন ব্যাপারটা জানলাম একেবারে বীভৎস একটা অনুভূতি তৈরি হলো। বিশেষ করে মুস্তাফিজকে যখন আইপিএল থেকে ছিটকায় দেওয়া হলো, আমি ঢাকায় বসে স্টোরি করে গেছিলাম যে মুস্তাফিজ ৯.২ কোটি রুপিতে বিক্রি হলো। তারপরে মুস্তাফিজকে রিজেক্ট করা হলো, রিলিজ করে দেওয়া হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথারীতি অত্যন্ত ন্যায্যভাবে একটা শক্ত অবস্থান নিল যে, "এই অবস্থায় আমাদের খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারো নাই। আমরা টিমসহ বিশ্বকাপ খেলতে ওই দেশে যেতে পারি না। অন্য যেকোনো জায়গায় খেলার ব্যবস্থা করো।" আমাদের সরকার দৃঢ় অবস্থান নিল। সেই দিন থেকে আমি সরকারের মতো করে দৃঢ় না হোক, ব্যক্তিগতভাবে দৃঢ় অবস্থান নিয়ে রাখার চেষ্টা করছি। কারণ আমার কাছে দুটো জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে যে সবসময় লাভ ক্ষতির হিসাব করতে হয় না। পৃথিবীতে কিছু ক্রাইসিস মোমেন্ট আসে, কিছু প্রাইড শো করার মোমেন্ট আসে, সে সবসময় লাভ ক্ষতির হিসাব করতে হয় না। এই যে কত পার্সেন্ট টাকা আইসিসি দেয়, ইন্ডিয়াকে খেপালে টাকা চলে যাবে কিনা, আমরা বিশ্বকাপ না খেললে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে কিনা, এসব হিসাব করার টাইম এটা না। এটা আমাদের ন্যাশনাল প্রাইড শো করার টাইম। আমার একটা ন্যাশনাল ক্রিকেটার যে এই মুহূর্তে বিশ্বের সেরা টি-20 বোলার, তাকে বিনা কারণে শুধুমাত্র কতগুলো রাজনৈতিক লোক রাস্তায় নেমে অশ্লীল কথাবার্তা বলল, তাদেরই লোকজন, তাদের সাজা না দিয়ে আমার খেলোয়াড়টাকে রিলিজ করে দেওয়া হলো। এই অপমান হজম করে ফেলবো? এই জায়গা থেকে একটু শাউট করব না? একটু শাউট করব না? এটা হয়? আমার রাষ্ট্র শাউট করছে, আমার ক্রিকেট বোর্ড শাউট করছে। আমি শাউট করার পক্ষে অবস্থান নিয়েছিলাম। অত্যন্ত গর্বের সঙ্গে বলি যদি এসব কিছু নাও হতো, পাকিস্তান যদি এভাবে রুখে দাঁড়ায় আমাদের আজকে এই ইয়েগুলো না এনে দিত, তাও আমি সারা জীবন বলে যেতাম যে বাংলাদেশ সরকার একটা প্রাইড শো করছে। আমরা এরকম মোমেন্ট আগেও পাইছি। আহম ও মোস্তফা কামাল রুখে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু পাপন ভাই এবং তৎকালীন সরকার মোস্তফা কামালরে মাটিতে মিশায় দিছিল। তার পাশে দাঁড়ায় নাই। আইসিসির বিরুদ্ধে কথা বলতে দেয় নাই কাউরে। তো যাই হোক, সেই নজির বদলায় দিয়ে আমাদের সরকার রুখে দাঁড়াইছে, আমাদের ক্রিকেট বোর্ড রুখে দাঁড়াইছে। এবং সেই সময় থেকে আমরা দেখছি যে বুড়ায় যাওয়া লোকগুলো
মানে মনের দিক থেকে বুড়ায় যাওয়া লোকগুলো শুধু ভয় দিয়ে যাচ্ছে, শুধু ভয় দিয়ে যাচ্ছে যে এই ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছো, শেষ ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটের আজ থেকে শেষ শুরু হলো। এরকমও ফোন পাইছি, কেউ একজন ফোন দিয়ে আমাকে বলছে যে তুমি বুঝতেছো না, তুমি একটা ষড়যন্ত্রে পা দিছো, এরা মূলত বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করাইতে চায়, নিজেরা নিজেরা নিষিদ্ধ করায় সেই গেম চলতেছে। ওকে, চলুক না, গেম যে করার সে করবে। আমি তো আমার প্রাইডের জায়গা থেকে কথা বলবো, আমার তো গেমের পার্ট হওয়ার দরকার নেই। আমি চোখের সামনে দেখতেছি আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমি অন্যায়ের প্রতিবাদ করব, প্রাইডের জায়গায় থাকবো, ন্যাশনাল প্রাইডের জায়গায় থাকবো। সেটা নিয়ে কেউ গেম খেলতে চাইলে সেটা তার ব্যাপার, সেটা আমি আমি সেই গেমের পার্ট না, আমি আমার জায়গায় অনেস্ট, এইটুকু বলতে পারি। যাই হোক, এরপরে যেটা হলো যে বাংলাদেশকে আরও নিষ্ঠুরভাবে বাংলাদেশের দাবি দেওয়া না মেনে ছিটকে দেওয়া হলো। ইভেন ডিসপুট রেজলিউশন কমিটিতে আমাদের আবেদনটা শোনাও হলো না। কি মানে এই নিষ্ঠুর ব্যবহার এবং কি উপেক্ষা, অবজ্ঞা, অপমান করা হলো। তারপরেও আমরা সমানে আইসিসি এবং ইন্ডিয়ার গীত গেয়ে গেলাম। আমরা বুলবুলরে নিয়ে টিটকারি করলাম, পাকিস্তানরে নিয়ে টিটকারি করলাম যে পাকিস্তান আমাদের মাঠে নামায়, গাছে উঠায় মই কেড়ে নিচ্ছে, কত কি বললাম আমরা। পাকিস্তান রুখে দাঁড়ালো। মহসিন নাকভি এই মুহূর্তে সাবকন্টিনেন্টের সবচেয়ে মেধাবী কূটনীতিবিদ, রাজনীতিবিদদের একজন। অবশ্যই আমি দুজনরে খুব রেট করি, জয়শঙ্কর ইন্ডিয়ার আর পাকিস্তানের মহসিন নাকভি, দুজনই খুব যোগ্য মানুষ। তো মহসিন নাকভি আসলে কার্ডটা খেললেন। মহসিন নাকভি যখন কার্ড খেললেন তখন কিন্তু আমাদের এখানে ওই একই নোংরা কথা যে নাকভি সাহেব এগুলা করতেছে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটারে সামনে রেখে বার্গেন করবে, শেষ পর্যন্ত তারা খেলতে নামে বাংলাদেশটা কিক করবে, এরকম সব এআই দিয়ে ছবি বানানো হচ্ছে যে জয় শাহ আর নাকভি পরস্পরের জড়ায় আছে। বাংলাদেশ থেকে এই ছবি বানানো হচ্ছে, বোঝেন, বাংলাদেশ থেকে পোস্ট করা হচ্ছে যে বাংলাদেশে কিক করতেছে দুইজন মিলে। আরে কি সব দৃশ্য দেখতে হয়েছে এই কয়দিন। নাকভি সাহেব এই জায়গাটায় সারা জীবনের শ্রদ্ধার পাত্র হয়ে গেলেন আমার কাছে। উনি আইসিসি যখন বুলবুলের সঙ্গে যোগাযোগ করলো, ওনার সঙ্গে যোগাযোগ করলো, উনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে বিসিবি প্রেসিডেন্টকে ছাড়া আলোচনা আগাবে না, 1 ইঞ্চিও আলোচনা হবে না। তাই করলেন, উনি বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাইকে পাশে বসায়, যেটা চাইলেই ভার্চুয়ালি করতে পারতেন, যে ওকে আমিনুল ইসলামকে ভার্চুয়ালি সংযুক্ত করেন। সংযোগগুপ্ত তো ভার্চুয়ালি সংযুক্ত হয়েছে, কি হয়েছে? না, বুলবুল ভাইকে উনি পাশে বসায় এই মিটিং করছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি দাওয়াগুলো কিন্তু আইসিসি অ্যাকসেপ্ট করে একটা প্রেস রিলিজ দিছে। দেখেন, কালকে যখন সকালে, আজকে সকালে আর কি 9 তারিখ সকালে যখন কন্টেন্ট করি, তার আগে রাত 3টার দিকে আমার পাকিস্তানি এক সাংবাদিক বড় ভাই, উনি একটা টেক্সট দিয়ে জানাইছেন যে মিটিংয়ে কি কি হয়েছে এবং কি কি হইতে যাচ্ছে। ওনাদের সোর্স লেভেল তো অনেক উপরে, ওনারা ভেতরের খবর অনেক পান, ওনার ভরসা এই কন্টেন্টটা করছি। কিন্তু সেই থেকে সবার সন্দেহ, এবং উনি কিন্তু আমার ওখানে লিখে দিয়েছিলেন যে এটা এনডিএ হবে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এটা আইসিসিও জানাবে না, বিসিবিও জানাবে না, পিসিবিও জানাবে না, ফলে বি কেয়ারফুল। আমি তারপরেও ঝুঁকি নিয়ে পুরোটা বলছি, যা যা হয়েছে বলে শুনছি সব বলছি। এখন এখানে ক্রাইসিস যেটা থাকে, যে এই জিনিস তো কোনোদিন কেউ ডিসক্লোজ করবে না, তাইলে চিরকাল এই প্রশ্ন শুনে যেতে হবে যে একটা আজগুবি কন্ট্যাক্ট করছিলেন, আসলে এসব কথা হয় নাই, আইসিসি এসব দাবি মানে নাই। আইসিসি নজিরবিহীনভাবে, আমার ধারণা এখানে মহসিন নাকভি এই প্রেশারটা করছেন যে পাকিস্তানরে কী কী দিবেন এগুলো জানানোর দরকার নেই, যেহেতু কোশ্চেন অফ প্রেস্টিজ, বাংলাদেশের বুলবুলকে দিয়ে গিয়ে তো এটা আসলে বিসিবির মুখ রক্ষারেও একটা ব্যাপার। বাংলাদেশকে তো দেশে গিয়ে বাংলাদেশের সভাপতি বুলবুলকে কথা বলতে হবে, সে কি বলবে, কেন সে এই যে সে একটা প্রেস রিলিজ দিবে যে পাকিস্তানকে সে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে বলছে, বিনিময়ে কি পাইলো, কেন বলবে, সে যে অপমানিতটা হয়েছে এটা মানুষটা কি জবাব দিবে সে। আমরা তার পাশে দাঁড়াইছিলাম, আজকে আমি কোনো রকম কোনো অ্যান্সার ছাড়া কেন এটা খেলতে নেমে যাব। ফলে আইসিসি একটা প্রেস রিলিজ দিতে বাধ্য হয়েছে। এটা কত বড় নজিরবিহীন ঘটনা, কত বড় নজিরবিহীন ঘটনা, এটা আপনারা আইসিসির বর্তমান কাঠামো এবং হিস্ট্রি না বুঝলে এটা অনুমানও করতে পারবেন না। একটা প্রতিষ্ঠান, একটা গ্লোবাল প্রতিষ্ঠান কার্যত সম্পূর্ণ সারেন্ডার করে একটা মেইল করছে। মেইলটা আগামাথা পড়েন, আমি মেইল কপি করে দেওয়া ঠিক হবে কিনা জানি না, কারণ আমাদের যে প্রেস রিলিজগুলো পাই ওখানে লেখা থাকে কনফিডেন্সিয়াল, অনলি ফর প্রেস ইউজ, ফলে মেইলটা পুরোটা কপি করে দিব না, নিউজটা পুরোটাই এখন প্রথম আলো টালো সবাই সব জায়গায় দেখতে পাবেন, তাতেই বুঝতে পারবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত বিনীতভাবে বারবার বলা হয়েছে
যে বাংলাদেশের মতো গ্রোথওয়ালা একটা কান্ট্রি, ২০ কোটি মানুষের ক্রিকেট ভক্ত, পাগল ক্রিকেট ভক্তের একটা দেশ, তাদেরকে বিশ্বকাপ মিস করতেছে। এইটা খুবই রিগ্রেটফুল, এটা খুব দুঃখজনক, এটা আইসিসির জন্য খুব বেদনার ব্যাপার। বাংলাদেশকে এই বিশ্বকাপে দেখতে না পারাটা। আর কি বলবে বলেন? আর কি বলবে? পা ধরবে? সেটা তো আশা করা উচিত হবে না। অ মানে যতদূর বলা সম্ভব। তারপরে বলছে যে বাংলাদেশ আ এই, এই ডায়ালগ হচ্ছে তাদের সঙ্গে এবং নিচের বিষয়গুলো আমরা একমত হয়েছি। বাংলাদেশ এই বিষয়গুলোতে বাংলাদেশকে কনফার্ম করা হয়েছে। তবে নট লিমিটেড টু এখানে কিন্তু সুযোগ সুবিধা শেষ না। আরো সুযোগ সুবিধা আছে। তার ভিতরে ওই যেগুলো আগেই বলছি সবগুলোই অ্যাকসেপ্ট করছে। বাংলাদেশকে কোনো পেনাল্টি করা হবে না। বাংলাদেশের এফটিপিতে হাত দেওয়া হবে না। ইন্ডিয়া বা যারা বাংলাদেশ সফর করার কথা যথারীতি করবে। বাংলাদেশকে পার্টিসিপেশন মানি বুঝায় দেওয়া হবে এবং বাংলাদেশ ক্রিকেট শান্তি প্রতিষ্ঠায় যে অবস্থান নিচ্ছে সেটার জন্য বাংলাদেশকে পুরস্কৃত করা হবে। বিভিন্ন পুরস্কৃত শব্দটা তারা লেখে দেয়, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের পাশে থেকে বিভিন্ন অবদান রাখা হবে আগামী কিছুদিনে। তার মানে পরিষ্কার যে এখানে একটা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এরপরে বলা হয়েছে যে বাংলাদেশের সুযোগ এখানে শেষ হয়ে যাচ্ছে না। বাংলাদেশ স্টিল ডিসপুট রেজলিউশন কমিটিতে যেতে পারে, ডিআরসিতে যেতে পারে। ডিআরসিতে যাওয়ার পর তাদের উন্মুক্ত, তারা আইসিসির পূর্ণ সদস্য, সম্মানীয় সদস্য হিসেবে এই ডিসপুট নিয়ে তারা ডিআরসিতে যেতে পারে। যে ডিআরসিতে আমাদের চিঠিটা ফরওয়ার্ডও করে নাই সেদিন, এই আইসিসি আমাদের চিঠিটা ফরওয়ার্ডও করে নাই। বলছিলাম না ডিআরসির কথা, যে ডিসপুট রেজুলেশন কমিটি কি, সেই ডিসপুট রেজুলেশন কমিটিতে এখন বাংলাদেশকে যাইতে আইসিসি সাদর আমন্ত্রণ জানাচ্ছে যে ডিসপুট রেজুলেশন কমিটিতে যাও, গেলে মামলায় আমরা হারে যাব, আমরা ওখানে কোনো কথা বলবো না, তোমরা ডিসপুট রেজুলেশন কমিটি আমাদের একটা শাস্তি দিবে যে এই হিসাবে কম্পেনসেশন দাও বাংলাদেশকে, এই দিয়ে দাও। তখন আইসিসি ওই অনুযায়ী অ্যাক্ট করবে। এইটা হচ্ছে একেবারে বোঝাই যাচ্ছে মেইলটা পড়ে যে ডিসপুট রেজুলেশন কমিটির হাতে ছেড়ে দিয়ে বাংলাদেশকে আরও কিছু কম্পেনসেশন দেওয়ার পথ তৈরি করে দিল। এছাড়া বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে, ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ একটা আইসিসি ইভেন্ট পাবে। এটা প্রেস রিলিজে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আইসিসি গ্লোবাল ইভেন্ট, নট আইসিসি ছোটখাটো ইভেন্ট, ৩ দেশীয় ৪ দেশীয় না। সবশেষে সংযোগ গুপ্ত আবারও অত্যন্ত তার কোট দেওয়া হয়েছে, তার বক্তব্য দেওয়া হয়েছে। উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করছেন, বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাইছেন এবং ধন্যবাদ জানাইছেন যে ক্রিকেটের এই সংকটকালে বাংলাদেশ যে ভূমিকা রাখছে এটা অনস্বীকার্য এবং বাংলাদেশ তার অধিকার চর্চা করবে। সেই অধিকার চর্চা অনুযায়ী বাংলাদেশের যা যা প্রাপ্য সেটা দিতে আইসিসি প্রতিশ্রুতিবদ্ধ। দেখেন এই পুরো মেইলে পাকিস্তান বিষয়ে একটা শব্দও নাই। পাকিস্তান ইন্ডিয়া ওই ম্যাচ, সেটা বিনিময়ে পাকিস্তান কিছু পাচ্ছে কি পাচ্ছে না এগুলো কিছু ডিসক্লোজ করে নাই, শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে মেইলটা দেওয়া হয়েছে। এরপরেও কি আমরা বিশ্বাস করব না? কাকে বিশ্বাস করব? মানে আমি কাউকে নির্দিষ্ট কাউকে বিশ্বাস করতে বলতেছি না, নিজেকে বিশ্বাস করব না আমরা এরপরেও? এই যে আজকে এই ঘটনাগুলো যদি নাও ঘটতো তাও তো আমাদের ওই দিনের অবস্থান সত্যি থাকতো। আমি খানিক আগেও একটা টিভিতে মন্তব্যে বলছি যে আজকে আমরা জিতে গেছি বা এইগুলো পাচ্ছি, এটার অর্থ এও না যে বিশ্বকাপের দুঃখ ভুলে গেছি। বিশ্বকাপ তো আরেকবার ফিরে আসবে না, ২০২৬ বিশ্বকাপ, এটাও যেমন সত্যি। আবার এটার অর্থ এও না যে এগুলো পাইছি বলে ওই সময় বিদ্রোহ সত্যি ছিল। ফলাফল ভেবে কখনো প্রাইডের জন্য নামতে হয় না যে কি পেলাম কি পেলাম না। ওটা আমার প্রাইডের কথা ছিল, ওটা আমার প্রাইডের অবস্থান ছিল, আমার বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগের অবস্থান ছিল যে আমার ন্যাশনাল ফ্ল্যাগ অসম্মানিত হইলে আমি রুখে দাঁড়াবো। ফলাফল কি হবে দেখা যাবে, ওটা স্রষ্টার হাতে। স্রষ্টার হাতে দিয়ে রাখছিলাম আমরা বিশ্বাসটা, স্রষ্টার উপরে রাখছিলাম, আমরা প্রকৃতির উপরে বিশ্বাস রাখছিলাম যে এত বড় ইনজাস্টিস হইতে পারে না। শেষ পর্যন্ত আমরা ফলাফল পাইছি, ফলাফল না পেলেও ওইটাকে আমরা মেনে নিতাম। যাই হোক, শেষ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। যারা আমার এই জার্নিটায়, আমি মনে করি যে এই পর্যায়ে এই জার্নিটা আমরা শেষ করব। এটা নিয়ে আর খুব বেশি কথোপকথনে যাওয়া ঠিক হবে না। আমি অন্তত আর খুব বেশি লম্বা করতে চাই না। আমি শুধু একটু এই ধারাবাহিকতায় আমাকে অনেকে টেক্সট করছেন, করছেন, ইনবক্স করছেন। তারা একটু আইসিসির এই গ্লোবাল ফেনোমেনাটা বুঝতে চান। সেটা আগামী কয়েকদিনে একটু টুকটাক করে বলবো। কিন্তু এই বিষয়টা নিয়ে আর খুব বেশি লম্বা করব না। এই জার্নিতে যারা ছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমার ধারণা দেশে ২০ কোটি মানুষের মধ্যে অলমোস্ট ২০ কোটি মানুষই এই লম্বা জার্নিটা পার হলো। এই জার্নির জন্য সবাইকে শুভেচ্ছা।